প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিওতে আমরা জটিল যৌগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অবস্থান্তর মৌলের অপর তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে রঙিন যৌগ গঠন। তাহলে প্রথমে প্রশ্ন হচ্ছে, অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন? এর পেছনে তিনটি কারণ রয়েছে। আমি তিনটি কারণ দিয়ে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি ব্যাখ্যা করব। প্রথমে, অরবিটালগুলো প্রথম দিকে সমশক্তি সম্পন্ন থাকে, অর্থাৎ এখানে আমরা কপারকে নিয়ে কাজ করছি। কপারের ক্ষেত্রে 3d9 আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টি অরবিটাল রয়েছে, 5টি ডি অরবিটাল। তারা সবাই সমশক্তি সম্পন্ন। এই সমশক্তি সম্পন্ন অবস্থাটিকে বলা হয় ডিজেনারেট অবস্থা। এক্ষেত্রে 5টি অরবিটালেই আমাদের শক্তিটি সমান। পরবর্তীতে যখন আমরা এই অবস্থান্তর মৌলের ফাঁকা অরবিটালে লিগ্যান্ড প্রবেশ করাবো, সেই লিগ্যান্ড প্রবেশের সময় এই সমশক্তি সম্পন্ন অবস্থাটি বিলুপ্ত হয়ে যায়, গিয়ে সেখানে শক্তির বিভাজন ঘটে। আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে যে শক্তির স্প্লিটিং বা বিভাজন ঘটেছে। এই অসম শক্তি সম্পন্ন অবস্থাটিকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। এই অবস্থায় ডি অরবিটালগুলো দুটি সেটে বিভক্ত হয়ে পড়ে। একটি হচ্ছে T2G সেট আর একটি হচ্ছে TEG সেট। অর্থাৎ আমরা এখানে লিগ্যান্ড প্রবেশ করিয়েছিলাম অক্ষ বরাবর। অক্ষ বরাবর প্রবেশ করালে অক্ষের যে অরবিটালগুলো সেগুলো উপরের দিকে উঠে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি dx² - y² এবং dz²। এই অরবিটালগুলো একটু বেশি শক্তি লাভ করে ফেলেছে, আর অপর তিনটি অরবিটাল একটু কম শক্তি লাভ করেছে। অর্থাৎ এটিই হচ্ছে আমাদের নন ডিজেনারেট বা অসম শক্তি সম্পন্ন অবস্থা। এবার এই অসম শক্তিসম্পন্ন অবস্থায় একটি ঘটনা ঘটে। ঘটনাটি হচ্ছে, এখানকার ইলেকট্রন পর্যাপ্ত পরিমাণ শক্তি শোষণ করে নিম্ন স্তর থেকে উচ্চতর অরবিটালে যাওয়ার চেষ্টা করে, নিম্ন অরবিটাল থেকে উচ্চতর অরবিটালে যাওয়ার চেষ্টা করে, গমন করে। এই ঘটনাটিকে বলা হয় ডিডি ট্রানজিশন বা ডিডি স্থানান্তর। কেন এরকম নাম হলো? কারণ সে তো ডি অরবিটাল থেকেই আরেক ডি অরবিটালে যাচ্ছে, অর্থাৎ ডি থেকে ডিতে যাচ্ছে। এজন্য নামটি হচ্ছে ডিডি ট্রানজিশন বা ডিডি স্থানান্তর। এ সময়ে দৃশ্যমান আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হয় এবং ঠিক তার সম্পূরক আলোটুকু বিকিরিত হয়ে যায়। যখন আলোটুকু বিকিরিত হয়, এই আলোটি আমাদের রঙিন বর্ণ হিসেবে চোখে ধরা পড়ে এবং যৌগটিকে আমরা রঙিন দেখতে পাই। তাহলে আমি যদি ওভারঅল ব্যাখ্যাটি বলি, সেটি হচ্ছে, প্রথমে আমার অরবিটালগুলো ডিজেনারেট মানে সমশক্তি সম্পন্ন অবস্থায় থাকে। এরপরে লিগ্যান্ড যখন প্রবেশ করাই আমি, তখন সেটি শক্তির বিভাজন ঘটে, অর্থাৎ এনার্জি স্প্লিটিং হয়ে যায়। অসম শক্তি সম্পন্ন নন ডিজেনারেট কন্ডিশন সৃষ্টি হয়, দুইটা সেটে ভাগ হয়ে যায় অরবিটালগুলো। এর পরবর্তীতে নিম্ন অরবিটাল থেকে উচ্চ অরবিটালে ইলেকট্রন গমন করে ডিডি ট্রানজিশনের মাধ্যমে। তখন একটা নির্দিষ্ট আলো সে তরঙ্গ দৈর্ঘ্য সে শোষণ করে এবং তার সম্পূরক আলোটুকু সে বিকিরণ করে দেয়, যার জন্য আমরা বর্ণটি রঙিন দেখতে পাই। এবার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন কোন বিষয় যৌগের বর্ণকে প্রভাবিত করে? যৌগের বর্ণকে প্রভাবিত করবে প্রথমত লিগ্যান্ডের প্রকৃতিটা, অর্থাৎ তোমার লিগ্যান্ডটি কোন ধরনের সেটি যৌগের বর্ণকে প্রভাবিত করবে। তুমি ধনাত্মক লিগ্যান্ড দিলে একরকম, ঋণাত্মক বা নিরপেক্ষ দিলে আরেক রকম। লিগ্যান্ডের সংখ্যার উপর নির্ভর করবে। তুমি 4টা লিগ্যান্ড প্রবেশ করালে সেক্ষেত্রে যৌগের বর্ণ যেরকম পাবে, 6টা করালে বর্ণটি পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বরে, অবস্থান্তর মৌলের প্রকৃতি। অবস্থান্তর মৌলটি কীরকম, অর্থাৎ আমি আয়রনের ক্ষেত্রে যেরকম বর্ণ পাচ্ছি, একই লিগ্যান্ড দিয়ে আমি যদি কপারে প্রবেশ করাই সেক্ষেত্রে আমি ভিন্ন বর্ণ পাবো। এরপরে আসছে অবস্থান্তর মৌলের চার্জ। যেমন আমরা দেখতে পাই কখনো আয়রনের ক্ষেত্রে +2 চার্জ থাকে, কখনো +3 থাকে। তো দুই ক্ষেত্রে দুই রকম বর্ণ দেখাবে, এবং সেজন্যই আমরা আয়রন 2+ এবং 3+ এর ক্ষেত্রে সবুজ লালচে দুটো আলাদা আলাদা বর্ণ দেখতে পাই। কিন্তু এর পরবর্তী বৈশিষ্ট্যে আমরা চলে আসছি, সেটি হচ্ছে চৌম্বক ধর্ম প্রদর্শন। আমরা জানি যে অবস্থান্তর মৌল চৌম্বক ধর্ম প্রদর্শন করে। এখন প্রশ্ন হচ্ছে, অবস্থান্তর মৌল চৌম্বক ধর্ম প্রদর্শন করে কেন? তার কারণটি হচ্ছে, যখন কোনো একটি যৌগ আমরা গঠন করে ফেলি, অবস্থান্তর মৌলের ডি অরবিটালে যদি বিজোড় ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে তা চৌম্বক ধর্ম প্রদর্শন করবে। অর্থাৎ যৌগটা গঠনের পরে আমার বিজোড় ইলেকট্রনটার কারণে আমি অবস্থান্তর মৌল চৌম্বক ধর্ম প্রদর্শন করতে দেখতে পাই। বিজোড় ইলেকট্রন থাকা মানে কি? আমার স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস থাকছে, +12 অথবা -12, যে কোনো একটি থাকছে। অর্থাৎ +12 -12 পরস্পরকে তো আর নিউট্রাল করতে পারছে না। যখন যে কোনো একধর্মী স্পিন আমি পাচ্ছি, হয় +12 না হয় -12, তখনই বিজোড় ইলেকট্রন থাকে এবং সেজন্য আমরা অবস্থান্তর মৌলের চৌম্বক ধর্মটি দেখতে পাই। এছাড়া পরে আরেকটি প্রশ্ন বলা হয়েছে যে কোনো যৌগ কখন চৌম্বক ধর্ম প্রদর্শন করবে, কখন করবে না। একই ব্যাখ্যা, যে আমার যৌগটি গঠনের পর অর্থাৎ সংকরণের পর যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে সে চৌম্বক ধর্ম দেখাবে, আর বিজোড় ইলেকট্রন না থাকলে সে চৌম্বক ধর্ম দেখাবে না।
এবার আমরা চলে আসবো যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকলে কি চৌম্বক পদার্থ থাকবে। আমরা চৌম্বক পদার্থকে মোটামুটিভাবে 3টি ভাগে ভাগ করি। একটি হচ্ছে ডায়াচৌম্বক, একটি প্যারাচৌম্বক এবং অপরটি হচ্ছে ফেরোচৌম্বক। যখন বিজোড় ইলেকট্রন সংখ্যা 0 মানে কোনো বিজোড় ইলেকট্রনই থাকবে না, সবগুলোই জোড় ইলেকট্রন, তখন তাকে বলা হয় ডায়াচৌম্বক পদার্থ। এটি খুবই নগণ্য পরিমাণে চৌম্বকত্ব প্রদর্শন করে। এরপরে চলে আসছে প্যারাচৌম্বক পদার্থ, যখন বিজোড় ইলেকট্রন থাকবে একটি অথবা দুটি। আর বিজোড় ইলেকট্রন যদি 3 থেকে 5 অর্থাৎ 3 বা 4 বা 5টি হয়, তখন সবচেয়ে বেশি চৌম্বকত্ব প্রদর্শন করে, যেটাকে আমরা বলি ফেরোচৌম্বক পদার্থ। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। এখানে বলা হচ্ছে যে জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং নিকেল মৌল অবস্থায় কার চৌম্বকত্ব কত। জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3d10, অর্থাৎ তার এখানে 5টি ডি অরবিটালে প্রতিটিতেই জোড় ইলেকট্রন রয়েছে, বিজোড় কোনো ইলেকট্রন নেই। তার মানে এখানে কোনো বিজোড় ইলেকট্রন না থাকে এটি ডায়াচৌম্বক পদার্থ। এরপরে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তার ডি অরবিটালে আমি দেখতে পাচ্ছি যে 5টি বিজোড় ইলেকট্রন রয়েছে হুন্ডের নীতি অনুযায়ী। যেহেতু 5টি বিজোড় ইলেকট্রন, এটি হচ্ছে ফেরোচৌম্বক পদার্থ। আর নিকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3d8, তার মানে তার 3টিতে রয়েছে জোড় এবং শেষের 2টিতে রয়েছে বিজোড়। তার মানে 2টি বিজোড় ইলেকট্রনের কারণে নিকেল প্যারাচৌম্বক পদার্থ। এরপরে আমরা গত দিনের দুটো যৌগকে টেনে নিয়ে আসবো। অর্থাৎ আমরা জটিল যৌগে দেখেছিলাম K4FeCN6 যৌগ গঠনের পরে তার ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়ে যায়। অর্থাৎ এখানে 3টি অরবিটালে জোড় ইলেকট্রন থাকে আর অপরদিকে 6টি অরবিটালে আমাদের লিগ্যান্ডগুলো সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে প্রবেশ করে। তো তাহলে এখানে কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? না, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই। তাহলে K4FeCN6 হবে ডায়াচৌম্বক পদার্থ। এরপরে আমরা দেখতে পাচ্ছি K3FeCN6কে। এটাও আমরা গত ক্লাসে পড়েছিলাম, গত ভিডিওতে দেখেছি যে এটা যৌগ গঠনের পরে আমাদের এরকম একটি অরবিটাল চিত্র প্রদর্শন করে। এখানে দেখতে পাচ্ছ যে 2টি অরবিটালে জোড় ইলেকট্রন এবং তৃতীয় অরবিটালে একটি বিজোড় ইলেকট্রন আমি পাচ্ছি। এই একটি বিজোড় ইলেকট্রনের জন্যই সে কিছুটা চৌম্বকত্ব প্রদর্শন করবে এবং সেটি হচ্ছে প্যারাচৌম্বকত্ব। অর্থাৎ K3FeCN6 হচ্ছে প্যারাচৌম্বক পদার্থ। তো তাহলে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে মাঝে মধ্যে আসতে পারে যে K4FeCN6 কি চৌম্বকত্ব প্রদর্শন করে বা এটি কি ধরনের চৌম্বক পদার্থ। এরপরে আমরা 6 নম্বর বৈশিষ্ট্যে চলে যাব অবস্থান্তর মৌলে, সেটি হচ্ছে প্রভাবন ধর্ম প্রদর্শন। এখন প্রশ্ন হচ্ছে অবস্থান্তর মৌল প্রভাবন ধর্ম প্রদর্শন করে কেন? তার কারণটি হচ্ছে অপূর্ণ ডি অরবিটাল এবং দ্বিতীয় কারণটি হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন। এবার এই অংশটুকু থেকে প্রভাবন ধর্ম থেকে সৃজনশীলে মাঝে মাঝে কোশ্চিন হয়ে থাকে গ অথবা ঘতে, অর্থাৎ প্রয়োগ বা উচ্চতর দক্ষতায়। কিভাবে? হেবার পদ্ধতিতে লৌহ চূর্ণের ভূমিকা ব্যাখ্যা করো। এই অংশটি আমরা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এও পড়বো, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারেও এই প্রশ্নটি পাবো। এরপরেও একটি প্রশ্ন আলোচনা করব ভাইয়া, সেটিও রয়েছে। অর্থাৎ এই দুটি প্রশ্ন আমরা ডাবল পড়বো। হেবার পদ্ধতিতে আমরা যখন অ্যামোনিয়া প্রস্তুত করি, আমরা নবম দশম শ্রেণীতে বিক্রিয়াটা দেখে এসেছি যে 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে এবং এখানে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় লোহার চূর্ণ, তার মানে হচ্ছে লোহার গুঁড়া। কেন এখানে লোহার গুঁড়োটা ব্যবহার হচ্ছে? অন্য কেউ ব্যবহৃত হলে কি ঘটনা ঘটতো? আর লোহার গুঁড়ো ব্যবহার করার কারণেই বা আমি সুবিধাটা কিভাবে পাচ্ছি? প্রথমত বলে রাখা ভালো যে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 এবং হাইড্রোজেনের 2। অর্থাৎ নাইট্রোজেন এখানে অনেক ভারী একটা গ্যাস এবং হাইড্রোজেন হচ্ছে অনেক হালকা একটা গ্যাস। তো একটি ভারী এবং একটি হালকা গ্যাসকে কাছাকাছি আনাটা খুব কঠিন, কারণ হালকা গ্যাসটি খুব দ্রুত ছোটাছুটি করে তার পরমাণুগুলো অণুগুলো, আর ভারী গ্যাসের ক্ষেত্রে ধীরে চলাচল করে। তো তাদেরকে কাছাকাছি আনার জন্য আমরা এখানে লোহার গুঁড়ো ব্যবহার করি, যাতে লোহার গুঁড়োর ফাঁকে ফাঁকে গ্যাসগুলো আটকে থাকতে পারে। এরপরে এখানে নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেনকে ভাঙতে কিন্তু প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। এখন এত বেশি তাপমাত্রা যদি আমার ইন্ডাস্ট্রিতে আমি দেই, সেক্ষেত্রে আমার অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো তো গলে যাওয়া শুরু করবে। তাহলে কি করা যেতে পারে? আমরা এখানে যে কাজটা করেছিলাম, আমরা প্রভাবক হিসেবে লোহার চূর্ণ এবং লোহার গুঁড়ো এবং একটা তাপমাত্রা ফিক্সড করে ফেলেছিলাম 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এই 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াসটা কিভাবে সম্ভব হলো, যেখানে 3000 শুধু আমার নাইট্রোজেনকেই ভাঙতে লাগতো? আমরা এখন একটি নতুন তত্ত্বের সাথে পরিচিত হব, সেটি হচ্ছে অধিশোষণ তত্ত্ব। অধিশোষণ তত্ত্ব হচ্ছে কোনো একটা রাসায়নিক সত্তার ফাঁকা অরবিটালের পৃষ্ঠতলে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে আটকে থাকার প্রক্রিয়া। এটি কিভাবে? আমরা এখানে আয়রনের ক্ষেত্রে চলে যাচ্ছি যে তার 3d6
তার ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালের। এখানে প্রথমটাতে জোড়, বাকি চারটাতে হচ্ছে বিজোড়। এবার আমার এখানে নাইট্রোজেনকে স্থান দিতে গেলে দুটো ফাঁকা অরবিটাল লাগবে, অর্থাৎ আয়রনটি এখানে পুনর্বিন্যস্ত হয়ে যাচ্ছে। পুনর্বিন্যস্ত হয়ে যাওয়ার পরে তার যে দুটো ফাঁকা অরবিটাল থাকছে, সেই ফাঁকা অরবিটালে নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে প্রবেশ করছে। যখন লোন পেয়ার দিয়ে নাইট্রোজেন এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনটি সৃষ্টি করলো, এইটিকেই বলা হয় অধিশোষণ তত্ত্ব। এবার নাইট্রোজেন যখন তার লোন পেয়ার দিয়ে সন্নিবেশ সমযোজিতে ব্লক করে ফেললো তার জায়গাটুকু, তখন কি ঘটনা ঘটে, যে তার ইলেকট্রন এক্সট্রা ছিল কিছু, সেই ইলেকট্রন দিয়ে সে বন্ধন করে ফেলছে। এবার এখানে আংশিক ধনাত্মকতা মানে ডেল্টা প্লাস, অতি ক্ষুদ্র ধনাত্মকতা সৃষ্টি হয়ে যায়। এই ধনাত্মকতাগুলোকে নিউট্রাল করতে গেলে আমার কি করতে হয়, এখানে যে নাইট্রোজেনের 3টা বন্ধন রয়েছে, এই বন্ধন থেকে কিছু অংশ ইলেকট্রন এসে এই ধনাত্মক চার্জগুলোকে নিউট্রাল করে ফেলে। তাহলে আমার এই যে মাঝে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ডটি ছিল, সেটা যখন অন্যকে নিউট্রাল করতে ব্যবহৃত হচ্ছে, সেটা কিছুটা দুর্বল হয়ে পড়ছে। যখন সে দুর্বল হয়ে পড়ে, তখন আমার অপর যে বিক্রিয়কটি রয়েছে সেটা এসে এখানে ধাক্কা দেয়। এবার কি বন্ধনটা ট্রিপল বন্ড আগের মতো স্ট্রং আছে? নেই। যেহেতু আগের মতন সে শক্তিশালী বা স্ট্রং নেই, সেহেতু হাইড্রোজেনের ধাক্কায় খুব সহজেই সে ভেঙে যায়। এবং টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা হচ্ছে 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যেই নাইট্রোজেনকে আমরা 3000 ডিগ্রি সেলসিয়াসে ভাঙতে পারতাম, তাকে এখন আমরা 500 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 1/6 আমরা ভাঙতে পারছি। এবং সেটি কিভাবে সম্ভব হলো? সেটি অধিশোষণ তত্ত্বের মাধ্যমে সম্ভব হলো। এবং এই অধিশোষণ তত্ত্বটি ঘটালো কে? ঘটালো আয়রন। আয়রনের ফাঁকা অরবিটাল বা ডি অরবিটাল না থাকলে কিন্তু এটি সম্ভব ছিল না। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের হেবার পদ্ধতিতে লোহার চূর্ণের ভূমিকাটা। এটিকে আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখব, ভাইয়া যেভাবে ব্যাখ্যা করলাম সেভাবে। এর পরবর্তী আরেকটি প্রশ্ন, এটিও সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পর্শ পদ্ধতিতে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের ভূমিকা কি। আমরা স্পর্শ পদ্ধতিতে মূলত সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করি, কিন্তু তার পূর্ববর্তী ধাপ হিসেবে আমরা সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করি, তারপরে সালফিউরিক অ্যাসিড বানাই। এই বিক্রিয়াটি ঘটানোর সময় আমাদের এখানে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহৃত হয়। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের ক্ষেত্রে বলে রাখা ভালো, এটি অত্যন্ত ব্যয়বহুল একটি পদার্থ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক, প্রভাবক এবং উৎপাদ সকলেই গ্যাসীয়। যদি কোনো একটি বিক্রিয়ায় প্রভাবক, বিক্রিয়ক এবং উৎপাদ তিনজনেরই ভৌত অবস্থাটি একই রকম হয়, তাকে সমসত্ব প্রভাবন বলে। আর যদি তিনটার মধ্যে কোনো একটার ভৌত অবস্থাটা অন্যরকম হয়, যেমন গতটাতে আমরা দেখে এসেছি যে বিক্রিয়ক উৎপাদ মানে অ্যামোনিয়ারটাতে বিক্রিয়ক উৎপাদ হচ্ছে গ্যাসীয়, কিন্তু লোহা বা আয়রন চূর্ণ সেটা হচ্ছে আমাদের কঠিন, সেটাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবন। আচ্ছা, তো এই সমসত্ব প্রভাবনের বিক্রিয়াটা আমরা একটু দেখি। এখানে প্রভাবন ধর্মটা কিভাবে ব্যাখ্যা করা যায়। প্রভাবন ধর্ম মানে হচ্ছে প্রভাবক কিভাবে কাজ করছে সেই প্রক্রিয়াটা। এখানে প্রথমে আমাদের দেখে নেওয়া ভালো কারা কারা বিক্রিয়া করবে। এখানে সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, এই তিনটার মধ্যে আকারের সবচেয়ে বড় কোনটা? আমরা যদি মৌলের আকারগুলো একটু দেখার চেষ্টা করি, যৌগগুলোর আকার, এখানে অক্সিজেন, দুটো অক্সিজেন রয়েছে। এর চেয়ে এখানে দুটো অক্সিজেনের সাথে একটি সালফারও রয়েছে, তার মানে সালফার ডাইঅক্সাইডের আকৃতিটা আরেকটু বড় হবে। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর আকৃতিটি আরও বড়। কেন? এখানে অক্সিজেনই রয়েছে 5টি আর ভ্যানাডিয়াম রয়েছে 2টি। তাহলে আকারের ক্রমানুসারে তারা বিক্রিয়াটি করে, অর্থাৎ বড় দুটি যৌগ প্রথমে বিক্রিয়া করে ফেলে। এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, যদি আমি একটি ঘরের ফ্লোরে বড় কিছু বল, মাঝারি কিছু বল এবং ছোট কিছু বল ছেড়ে দেই, তাহলে কোন বলগুলো পরস্পরের সাথে ধাক্কা বেশি খাবে? অবশ্যই বড় বলগুলো। তো সেজন্য এখানে আমরা প্রথম ধাপে দেখতে পাচ্ছি যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে নয়, বরং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথম ধাপেই সালফার ট্রাইঅক্সাইড এবং ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড উৎপন্ন করে ফেলছে। তো যখন এটি করছে, তখন পরবর্তী ধাপে কি হচ্ছে একটু দেখি। পরবর্তী ধাপে এই ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড উৎপন্ন করছে। মূলত এখানে সালফার ট্রাইঅক্সাইডটা পূর্ববর্তী ধাপেই সৃষ্টি হয়ে যায়, দ্বিতীয় ধাপে নয়। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমাদের প্রথম ধাপে সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়ায় বানিয়ে ফেলছে কাকে? সালফার ট্রাইঅক্সাইড এবং ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড। সেই ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড পরবর্তীতে অক্সিজেনের সাথে বিক্রিয়ায় ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বানিয়ে ফেলছে। অর্থাৎ সম্পূর্ণরূপে আমি যদি বিক্রিয়াটিকে দেখি, আমার এখানে
ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বাদ, এপাশে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড বাদ, তাহলে আমার লাভের লাভ কি হলো? আমি সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইড পাচ্ছি। এই বিক্রিয়াটি আসলে কি রিপ্রেজেন্ট করছে? এখানে দেখতে পাচ্ছি যেই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আমি সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটেছিলাম, সেটি আবার দ্বিতীয় ধাপে আমি আগের মতন ফেরত পাচ্ছি, এবং প্রভাবকের প্রধান ধর্মই হচ্ছে এটা, বিক্রিয়া শেষে সে পরিমাণ, ধর্ম এবং বৈশিষ্ট্যে অপরিবর্তিত থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি যখন সালফার ডাইঅক্সাইডের সাথে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড বানাবেন, আপনার অক্সিজেন প্রবেশ করানোর প্রয়োজনটা কোথায়? এখানে বলে রাখা ভালো যে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অত্যন্ত ব্যয়বহুল একটি পদার্থ। এখন আমি সবসময় চাবো আমার উৎপাদন খরচ আমার ইন্ডাস্ট্রিতে যাতে কম হয়, যাতে আমি মিনিমাম খরচ করে বা ইনভেস্ট করে ম্যাক্সিমাম আউটপুট পাই। তো সেজন্য আমরা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটাকে একবার ব্যবহার করে আবার সেটাকে ফেরত নিয়ে আসি এবং পরবর্তী ধাপে আবার সেটাকে আমি ব্যবহার করতে পারি। তো এজন্য ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটি আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে। এবার এখানে তাহলে আমাদের ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের আসল ভূমিকাটা কীরকম হলো? আসল ভূমিকাটা হলো যে আমরা দেখতে পাচ্ছি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডে এখানে তার জারণ মানটা হচ্ছে +5, কিন্তু যখন সে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড হয়ে যাচ্ছে তার জারণ মানটা হয়ে যাচ্ছে +4। তাহলে এই যে +5 থেকে +4 হওয়া সম্ভব হলো কিসের জন্য? অবস্থান্তর মৌল হওয়ার কারণে। কারণ আমরা জানি অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। যদি এখানে +5 থেকে +4 না হতো, তাহলে তো এই অন্তর্বর্তী যৌগটি বানানো সম্ভব হতো না, তখন আমাদের খরচটা অনেক বেড়ে যেত। তাহলে পরিবর্তনশীল জারণ মানের কারণেই এখানে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড খুব সুন্দরভাবে প্রভাবন ধর্মটি প্রদর্শন করতে পারে। তাহলে প্রিয় ভাইয়া ও আপুরা, আমরা আজকের ভিডিওতে প্রভাবন ধর্ম, চৌম্বক ধর্ম এবং রঙিন যৌগ গঠনের ব্যাখ্যাগুলো পড়ে ফেললাম। তাহলে আমাদের অফিসিয়ালি অবস্থান্তর মৌল অর্থাৎ ডি ব্লক মৌল নিয়ে মোটামুটি আলোচনা শেষ। পরবর্তী ভিডিওতে আমরা মৌলের পর্যায়বৃত্তিক ধর্মগুলো নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।